আমরা দ্বিতীয় পর্ব থেকে অর্থাৎ সেকেন্ড সামাটিক পর্ব থেকে আমরা অনলাইন পঠন শুরু করছি। যেহেতু প্রথম পর্ব বা ফার্স্ট সামাটিক পরীক্ষার সময় অতিক্রান্ত, আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড সামাটিক পরীক্ষার সময়ও অতিক্রান্ত হতে যাচ্ছে। তাহলে আমাদের হাতে থাকলো তৃতীয় পর্ব বা থার্ড সামাটিক। যেহেতু দ্বিতীয় পর্বে পড়াশোনা আমরা করতে পারিনি, তাই আমরা দ্বিতীয় পর্বের অংশ থেকে আমরা আমাদের এবারের পঠন শুরু করতে যাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে অধ্যায় অনুসারে আমরা তোমাদের পড়াবো এবং তোমরা প্রস্তুত থাকবে আমাদের এই পড়ায় অংশগ্রহণ করে, যাতে তোমরা একটু এই সুযোগ সুবিধা নিতে পারো, অর্থাৎ তোমরা উপকৃত হতে পারো, সেই দায়িত্ব তোমাদের। আমরা চতুর্থ অধ্যায়ে আজকে যেটা পড়তে যাচ্ছি, যদি তোমাদের কাছে এই মুহূর্তে বই থাকে তোমরা দেখবে আমার কাছে যে বইটা আছে 53 পাতা থেকে আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের অধ্যয়ন। এখানে আমরা শিরোনামটা দেখে নাও তোমরা, কি আছে যে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই হলো আমাদের আজকে শিরোনাম। তা তোমাদের যেহেতু আমরা আজকে পড়াচ্ছি চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দ, আবার বলছি 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্ত, এইটা আমাদের আজকে যে অংশটা পড়তে যাচ্ছি তার শিরোনাম। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করতে যে পরিস্থিতিগুলো হলো বা যে পরিস্থিতিতে চিরস্থায়ী বন্দোবস্ত ভারতবর্ষে প্রবর্তন করা হলো, তার একটু প্রেক্ষাপট আমরা একটু দেখে নেব। এখানেই তোমাদের প্রসঙ্গক্রমে একটা কথা বলতেই হবে আমাকে, যে ভারতবর্ষে যখন প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসেছিল, এরা কিন্তু সাম্রাজ্য স্থাপনের প্রয়োজনে আসেনি। ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, তোমার ক্লাস 9 এটা বিস্তারিতভাবে পড়বে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, বিশেষ করে বস্ত্র শিল্পের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের প্রয়োজনে ইংল্যান্ডের ছিল বাজার দরকার ছিল, যাতে শিল্পজাত পণ্য সামগ্রী সে সমস্ত বাজারে তারা বিক্রি করতে পারে। এই উদ্দেশ্যেই বাজার খোঁজার তাগিদে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি অংশ তারা পৌঁছে যায় ভারতবর্ষে, এবং ভারতবর্ষে পৌঁছে সেই বাণিজ্যিক স্বার্থে যা যা ব্যবস্থা প্রয়োজন সেইগুলো গ্রহণ করার চেষ্টা করেছিল, নানান কৌশলে, নানান পদ্ধতিতে, নতুন আঙ্গিকে। এবং সেই যে অর্থনৈতিক বাজার দখলের মানসিকতা, সেখান থেকে তাদের যে আরো বেশি লাভের প্রচন্ড উগ্র মনোভাব, তারই অন্যতম পরিণতি হলো আমাদের সেই দিনের চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দ। কি হয়েছিল, কি পরিস্থিতি ছিল, আমরা একটু আগের ইতিহাসে যাব। প্রথমেই যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গ্রামীণ অর্থনীতির একটা ভাঙন দেখা দিয়েছিল। শুধু চিরস্থায়ী নয়, ব্রিটিশ শাসনাধীনে গ্রামীণ অর্থনীতির একটা ভাঙন দেখা দিয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশের আগমনের পর থেকেই আমাদের অর্থনীতির উপরে একটি বিরাট প্রভাব পড়েছিল। আমরা জানি ভারতবর্ষের অর্থনীতি হলো কৃষি কেন্দ্রিক। ইংল্যান্ডে যে সময় শিল্প বিপ্লব ঘটলো, আমাদের দেশে কিন্তু শিল্প বিপ্লব ঘটেনি। তো অর্থনীতিটা দাঁড়িয়ে আছে কার উপরে? অবশ্যই আমাদের কৃষির উপরে, চাষবাসের উপরে। তো এই পরিস্থিতিটা, কৃষিভিত্তিক অর্থনীতিটা কিন্তু বিলুপ্ত হয়েছিল বা দুর্দশাগ্রস্ত হয়েছিল ইংরেজদের আগমনের অব্যবহিত পরে। এরপর কি দেখলাম, ভারতবর্ষের কিছু চিরাচরিত বা ঐতিহ্যগত শিল্প ছিল, যেই শিল্পগুলো, বিশেষ করে বস্ত্র শিল্পেও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে উৎপাদিত সামগ্রী ভারতবর্ষে এসে পৌঁছলো, তার সঙ্গে প্রতিযোগিতায় হেরে
আমাদের শিল্প অর্থাৎ যেটুকু অবশিষ্ট ছিল তাও ধ্বংসের সম্মুখীন হয়ে গেল ব্রিটিশদের আগমনের সাথে সাথে। যার ফলে ভারতবর্ষটা হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা খোলা বাজার, অনিয়ন্ত্রিত বাজার, যেখানে ব্রিটিশরা এসে যেমন খুশি তেমন ভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের মুনাফা অর্জন করে স্বদেশে পাচার করতে পারে। এরপরে এছাড়া আরেকটা কি জিনিস, শিল্পের প্রয়োজনে দরকার ছিল কাঁচামাল। ভারতবর্ষটা পরিণত হলো ব্রিটিশের শিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদনের কাঁচামাল সংগ্রহের একটা বিশাল মার্কেট। কাজেই এই সমস্ত কারণগুলো আমাদের ব্রিটিশ উপনিবেশিক শাসনের যা উপনিবেশিক কথা ব্রিটিশদের পক্ষ থেকে যেটা মঙ্গলময় হয়েছিল, ভারতবর্ষের অর্থনীতি বা সামাজিক জীবনে তার একটা বিরাট প্রভাব পড়েছিল। তার অনিবার্য পরিণত হল 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা এবার দেখে নিই চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলা হচ্ছে বা বিষয়টা কি। আমরা জানি যে এখানে একটু আগের ইতিহাস আমাদের না বললেই নয়, যেহেতু অর্থনীতির সঙ্গে যুক্ত চিরস্থায়ী বন্দোবস্ত। পলাশী যুদ্ধের কথা মনে আছে তোমাদের? 1757 খ্রিস্টাব্দ। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ বা তার পূর্ববর্তীতে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান। এই ফারুকশিয়ারের ফরমানের ফলেই ভারতবর্ষে বেনিয়মে বাজার বা বেনিয়মে ব্যবসা করার একটা ছাড়পত্র পেয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধ, বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, যার ফল হলো একটা মারাত্মক ভারতবর্ষের অর্থনীতিতে, যেটা আমি তোমাদের ধারাবাহিকভাবে বলছি। তোমরা লক্ষ্য করো আমাদের ভিডিওটা, আমাদের পড়ানোটা। আমি চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে পলাশী যুদ্ধ বা সমসাময়িক ইতিহাসের কি সম্পর্ক ছিল তোমাদের আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে। যা বলছিলাম, 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ, বাংলার নবাবের পরাজয়, এবং ঠিক পলাশীর যুদ্ধের পর নতুন নতুন নবাবকে অর্থের বিনিময়ে নবাবের সিংহাসনে বসানো, যে কৌশলটা ব্রিটিশের পক্ষে হয়ে উঠেছিল একটা অর্থ রোজগারের অন্যতম মাধ্যম। একদিকে বেআইনি ব্যবসা, অন্যদিকে অর্থের বিনিময়ে নতুন নতুন ব্যক্তিকে বাংলার সিংহাসনে বসানো বা নবাব পদে আসীন হওয়ার যে পদ্ধতি এরা চালু করলো, যার বিনিময়ে প্রচুর অর্থ লেনদেন হচ্ছে, যে পর্বটাকে তোমাদের আমি ক্লাসে বলেছি, যাকে বলা হচ্ছে পলাশীর লুণ্ঠন। ঠিক তার কয়েক বছর পর 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ, আবার নবাব পক্ষের পরাজয়, এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভের ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো দেশে। আমরা এতদিন জানি যদি নবাবী শাসন ব্যবস্থাটাকে দুটো শাখা আমরা ভাগ করে নিই, দুটো শাখায়, একটা হলো অবশ্যই নিজামতি বা নিজামত, আর একটি হলো দেওয়ানি বা অর্থনৈতিক সংক্রান্ত ক্ষমতা। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার নবাবের হাতে থাকলো শুধুমাত্র নিজামত বা নিজামতি, অর্থাৎ প্রশাসন পরিচালনার দায়িত্ব। ইংরেজরা লাভ করলো দেওয়ানি, অর্থাৎ রাজস্ব বা অর্থনৈতিক সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব গ্রহণ করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কর্তৃপক্ষ। যার ফলে বাংলার নবাব হলেন ছোট জগন্নাথের মতো। অর্থনৈতিক ক্ষমতা না থাকার ফলে উনি পরিণত হলেন ক্ষমতাহীন দায়িত্ব। পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক সমস্ত দায়িত্ব, সমস্ত অধিকার তারা লাভ করার ফলে তারা ক্ষমতা পেলেন, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, অর্থাৎ তারা ক্ষমতা পেলেন কিন্তু দায়িত্ব নিলেন না।
এর ফলে বাংলায় যে একটা অদ্ভুত শাসন ব্যবস্থা চালু হলো, যাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এইখানে আমাদের যেটা বলার বিষয়, দেখো, যেহেতু অর্থনীতির সঙ্গে যুক্ত প্রত্যেকটা পলাশির যুদ্ধ 1764, 1765, প্রত্যেকটা ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের অর্থনীতিটাকে আঁকড়ে ধরা, আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে ধরার চেষ্টা করেছে এই ধরনের পলিসিগুলোর মাধ্যমে। এবং যেহেতু কৃষিভিত্তিক ভারতবর্ষের কৃষি ছিল, চাষবাস বা জমি ছিল উৎপাদন বা আয়ের একমাত্র পথ, সেই জায়গাটাকে কক্ষিগত করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করেছিল, নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলেছে। যেমন 1 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত তারই একটি চরম পরিণতি। সেই চিরস্থায়ী বন্দোবস্ত কি ছিল? যা চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্তগুলো ছিল সেটা আমি তোমাদের বলছি। প্রথমে হলো, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেশীয় জমিদারের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চুক্তি হলো। অর্থাৎ এই জমি সংক্রান্ত চিরস্থায়ী চুক্তি যেটা হলো সেটা হলো দেশীয় জমিদারের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর কি, এই যে জমিদার শ্রেণী যে চিরস্থায়ী বন্দোবস্ত পেলেন যারা, তারা জমি ভোগ দখল, বন্ধক, বিক্রি ইত্যাদির অনুমতি কিন্তু লাভ করল। আর কি, নির্দিষ্ট পরিমাণে কর ধার্য করা হলো, অর্থাৎ বছরে এই জমি থেকে এই পরিমাণে কর আমরা ব্রিটিশকে দেবো বা ব্রিটিশকে দিতে হবে, সেটা নির্দিষ্ট করে দেওয়া হলো। কারণ আগে যেটা হতো, বছরের যে কোনো সময় কর বৃদ্ধি করা হতো, পরিবর্তন করা হতো, এখন কিন্তু সেই ব্যবস্থাটা থাকলো না। একটা নির্দিষ্ট সময়ের জন্যই সেই করটা নির্ধারণ করা হয়েছে। আর কি, সূর্যাস্ত আইনের আর রাজস্ব মুকুব না, খরা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় যা কিছু হোক না কেন, কোনোভাবেই রাজস্ব মুকুব করা হবে না। এর ফল হলো কিন্তু মারাত্মক, সাংঘাতিক ফল হলো কি সেটা প্রথমেই যদি আমরা ব্রিটিশের পক্ষ থেকে দেখতে পাই, এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত ব্রিটিশের পক্ষ থেকে কি সুফল এনেছিল সেটা আমরা একটু বলে নেই। প্রথমে যদি বলি, যেহেতু জমি থেকে বা জমিদারি থেকে কি পরিমাণে রাজস্ব আদায় হবে সে সম্পর্কে ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার ফলে তাদের বাৎসরিক আয় ব্যয়ের যে বাজেট আমরা বলি সেটা নির্ধারণ করা ব্রিটিশের পক্ষে সুবিধা হলো। এবং ব্রিটিশ সরকার নিশ্চিত ছিল যে আমার এই জায়গা থেকে এটা আয় হবে। আর কি, সরকারি ব্যয় নির্ধারণ ঠিক হলো, নতুন নতুন জমিদার শ্রেণী তৈরি হলো ভারতবর্ষে, বিশেষ করে বাংলা প্রদেশ থেকে অন্যান্য প্রদেশ। এই জমিদার শ্রেণী যাদের সঙ্গে জমির কোনো সম্পর্ক ছিল না, দেশীয় প্রজাদের কোনো সম্পর্ক ছিল না, এবং এই জমিদার শ্রেণী অবশ্যই ছিল শহরের বেনিয়া সম্প্রদায়, ধনিক ব্যবসায়ী সম্প্রদায়, যার ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো বাংলার কৃষি অবস্থায়। এবং এই যে জমিদার শ্রেণী তৈরি হলো, নতুন জমিদার শ্রেণী, তারা কিন্তু প্রত্যেকেই ছিল ব্রিটিশের অনুগত। এবং এই যে জমি যেগুলো বলা হচ্ছে, সে জমির মালিকানা নির্দিষ্টভাবে অনেক অনেক জমিদার পাওয়া গেছে যারা মনোযোগ সহকারে কৃষিকাজ করতে পেরেছে, কৃষির উন্নতি ঘটিয়েছে। এটা যদি সুফল হয়, কুফলের পরিমাণ অনেক 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 বেশি আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক জীবনে, ভারতীয় সমাজ জীবনে। কি সেটা? প্রথমত, রাজস্বের হার এত বেশি ছিল, সাধারণ প্রজাদের পক্ষে সেই রাজস্ব মেটানো সম্ভব হয়নি অধিকাংশ ক্ষেত্রে। সূর্যাস্ত আইনের প্রয়োগ, সূর্যাস্ত আইনের ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। সূর্যাস্ত আইন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, আমি আরেকবার বলি। সূর্যাস্ত আইন বলা হচ্ছে কোনো নির্দিষ্ট দিনে সূর্য ডোবার পূর্বে নির্ধারিত রাজস্ব সরকারি কোষাগারে পৌঁছে দিতে হবে। যে বা যারা সেই কোষাগারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের পূর্বে কোষাগারে পৌঁছতে না পারবে রাজস্ব, তাদের জমিদারি নিলাম হবে, তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই হল সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনের ফলে এদেশের প্রচুর জমিদার তারা কিন্তু জমির কর দিতে পারেনি, রাজস্ব দিতে পারেনি, তারপরে তারা জমিদারি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে এক সেই নতুন জমিদার তৈরি হলো, যারা একটু আগে বললাম
শহরের ব্যবসায়ী বণিক শ্রেণী, কবির ভাষায় বলতে হয় মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তারাই হন। অর্থাৎ যাদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, দেশীয় জনগণের কোনো সম্পর্ক নেই, তারাই হয়ে গেল জমিদার। যা প্রজার সঙ্গে যা নারীর সম্পর্ক তৈরি হয়নি, অত্যাচারী শাসকের জমিদারের সৃষ্টি হলো। এইসব জমিদারেরা নিজেরা আসতো না, কলকাতা বসে ব্যবসা বাণিজ্য করত। তাদের নিযুক্ত দেওয়ান যারা ছিল, কর্মচারী যারা ছিল, তারাই প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করত কৃষকদের অপর, অত্যাচার করে অন্যায়ভাবে। নায়েব দেওয়ান রেজা খান, সীতাব রায়, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সাংঘাতিক হিংস্র দেওয়ান, রাজ কর্মচারী বা জমিদারের কর্মচারীর কথা আমরা এই সময় পাবো। আর কি কৃষকের দুরবস্থা হলো, দীর্ঘদিন ধরে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত সেই মানুষগুলো কিন্তু কৃষি থেকে বিচ্যুত হয়ে গেল। মহাজনের কাছ থেকে তারা অগ্রিম দাদন বা ঋণ নিতে বাধ্য হলো। সে ঋণ ভার মেটানো তাদের পক্ষে সম্ভব হয়নি, চাষবাস বন্ধ হয়ে গেল। জমি ছেড়ে অন্য কৃষক এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমাতে বাধ্য হলো। চিরস্থায়ী বন্দোবস্ত অনিবার্য করে দিয়েছিল। আর কি দেশীয় প্রজা যারা ছিল, দেশীয় প্রজা, দেশীয় চাষি যারা চাষবাস করতেন, তারাও এক সময় চিরাচরিত চাষবাসের পরিবর্তে তারা শেষ পর্যন্ত ব্রিটিশের প্রয়োজনে তুলো বা নীল চাষ করতে বাধ্য হলো। এবং আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব নীল চাষ বা নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহে কিন্তু শুভ সূচনা হয়েছিল, এই বা অশুভ সূচনা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের অনিবার্য পরিণতি হিসেবে। তাহলে এই হলো আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল, যা ভারতীয় অর্থনীতির উপরে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল এবং ব্রিটিশ অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম শ্রেষ্ঠ জায়গা, অন্যতম প্রধান উপাদান বা বাহক মাধ্যম হিসাবে কাজ করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত। যদিও একটা সময় সেই চিরস্থায়ী বন্দোবস্তকে বাতিল বলে ঘোষণা করা হয়, এবং কিন্তু বাতিল ঘোষণা করা হলেও চিরস্থায়ী বন্দোবস্ত ছাড়াও অন্যান্য নতুন উপায়ে দেশীয় অর্থনীতির উপরে এরা প্রভাব বিস্তার করতে শুরু করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।